যেই বাড়িতে পালকি নাই সেই বাড়িতে আমরা কি কইরা থাকি? এটা কেমনে হয়? আমি আপনাদের কথা দিচ্ছি আন্টি, এই বাড়িতে আপনার কোনো সমস্যা হবে না। এই বাড়ির মানুষ আপনারা ঠিক আছে, তাই বেহুদা। হোয়াট? আমার পেটে তোমার সন্তান, কেন তুমি আমার আর তোমার সন্তানকে অস্বীকার করছো সোহেল? এটা আমি কিছুতেই মানতে পারছি না। শুনছি বড়লোক বাড়ি কত রকম খাওয়ান দাওয়ান তৈরি হয়। এই হাত দেখতেছে কিছুই নাই, খালি কচু আর ঘেসু। স্বপ্না, এটা শুধু পালকির শ্বশুর বাড়ি না, ওর নিজের বাড়িও। ওকে আমরা নিজের মেয়ের চাইতেও বেশি ভালোবাসি। পালকির সাথে তোমার যে সম্পর্কই থাকুক না কেন, ও তো তোমাকে মা বলে ডাকতো। তাই তুমি এই বাড়ির একজন মেহমান ভাবার কোনো কারণ নেই। তোমার যখন যা ইচ্ছে হয় নিজে বানিয়ে খেতে পারো। বাড়ির এতগুলা কাজের মানুষ থাকতে আমি নিজে বানায় খামু? বাড়ির সব কাজের লোকই পালকির কথা ভেবে নাওয়া খাওয়া ভুলে গেছে। আর যাদের বেশি মনে করার কথা, আফসোস, তারাই আজকে পাথরের মতো পাষাণ হয়ে গেছে। পালকি, পালকি এসেছিস? ও নাসিয়া, তুমি? এভাবে আর কতদিন ওর কথা ভেবে নিজে কেমন করে কষ্ট দেবে? খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, কারোর সাথে একটা কথা পর্যন্ত ঠিক মতো বলো না। অফিস থেকে এত ফোন আসে, একটা ফোনও তুমি রিসিভ করো না। আচ্ছা, এমন করলে কি অফিস চলবে? এত কষ্ট করে তৈরি করা রহমান ইন্ডাস্ট্রিজের কি হবে তাহলে? তুমি যদি ঠিক না থাকো তাহলে তো দুদিন পর আমাদেরকে রাস্তায় বসতে হবে। আমি বুঝতে পারছি না যে সত্যিটাকে মেনে নিতে তোমাদের এত কষ্ট হচ্ছে কেন। পালকি নেই, এটাই এখন ফ্যাক্ট। নাজিয়া, প্লিজ, তোমার এইসব কথা শুনতে আমার এখন একদম ভালো লাগছে না। ইচ্ছে না করলেও শুনতে হবে। তুমি তো এদিকে তোমার মতো করে ভাবছো, আর ওদিকে তোমার ছেলেটার কি অবস্থা একবার খোঁজ নিয়েছো? ওর মুখের দিকে আমি তাকাতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। তুমি যদি সারাক্ষণ পালকির চিন্তায় এরকম করে ডুবে থাকো তাহলে আমার ছেলেটাকে কে বোঝাবে? কেন? আমাকেই বোঝাতে হবে কেন? পালকি আমার মেয়ে ছিল, সন্তান ছিল আমার। আর পৃথিবীতে সবচেয়ে কষ্টের জিনিস কি জানো? নিজের চোখের সামনে নিজের সন্তানকে হারিয়ে যেতে দেখা, সেই কষ্ট এখন আমার বুকে। আমাকে একটু একলা থাকতে দাও, আমাকে আমার মতো করে ছেড়ে দাও। আচ্ছা, তোমরা সবাই যদি এমন করো তাহলে আমি কোথায় যাব বলো তো? আন্টি কিন্তু ঠিক কথাই বলেছে আঙ্কেল।
যে চলে গেছে সে তো আর ফিরবে না। তার জন্য একদিন দুই দিন তো দুঃখ করাই যায়, কিন্তু তারপরেও যদি আপনারা ওর মধ্যে ডুবে থাকেন তাহলে 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 কি বলো? তাহলে তাহলে কি? নিজের লিমিটের মধ্যে থাকো সাবা। আমার বাড়িতে আমি কি করব কি করব না তার শিক্ষা নিশ্চয়ই তোমার কাছ থেকে নিতে হবে না। নেক্সট টাইম আমার পালকি সম্পর্কে কোনো কথা বলার আগে অন্তত 10 বার ভাববে। পালকি পালকি পালকি, পালকি ছাড়া যেন আর কোনো কথাই নেই। ওই শয়তানিটা সবার মাথা খারাপ করে দিয়ে গেছে। সাবা, তোমার আঙ্কেলের কথায় তুমি কিছু মনে করো না। না না আন্টি, আমি জানি পালকির সাথে আঙ্কেলের কিরকম সম্পর্ক, তাতে তো আঙ্কেলের একটু খারাপ লাগবেই। যাকে বাদ দাও। ওদিকের কি অবস্থা? সোহেলকে ঠান্ডা করতে পেরেছো? কিন্তু দিনের পর দিন তো এভাবে চলতে দেওয়া যায় না সাবা। আমাদেরকে একটা কিছু করতে হবে, আর সেটা খুব দ্রুত। আমি বুঝতে পারছি না আন্টি, পালকিকে সরিয়ে দিয়ে আমরা কোনো ভুল করলাম না তো? অবস্থা যা দেখছি তাতে আবার হিতে না বিপরীত হয়ে যায়। না, আমি যা করেছি বুঝে শুনেই করেছি। পালকিকে মেরে ফেলা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না সাবা। আজ না হয় কাল ওকে পরিবার ছেড়ে পৃথিবী ছেড়ে যেতেই হতো, আর সেটা পুড়ে ছারখার হয়ে। কি বলছিস আপু? তুই শিওর পালকি ভাবির মৃত্যুটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট না? এটা কিভাবে সম্ভব? সম্ভব, কারণ এটার পিছনে একটা বড় মাস্টার প্ল্যান ছিল। পালকিকে এই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার প্ল্যান। আর প্ল্যানটা কি ছিল সেটাই আমি বের করতে চাচ্ছি, কিন্তু একটা কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি কোনো সিদ্ধান্তেই আসতে পারছি না। দিস ইজ হরিবল। এতদিন জানতাম নাটক সিনেমা এসব হয়, কিন্তু বাস্তবেও যে। আচ্ছা আপু, তুই কাকে সন্দেহ করছিস? বেগম খালার কথাটা কি শরীফকে বলবো? খালা তো বললো কাউকে যেন কিছু না জানায়। কি হলো? চুপ করে আছিস কেন? বল, তুই কাকে সন্দেহ করছিস? আপু, তুই আমাকে সবকিছু খুলে বল, একদম শুরু থেকে। তোকে কি বলবো, আমি নিজেই তো এখন সবকিছু ঠিক করে বুঝে উঠতে পারছি না। আসলে পালকির এভাবে চলে যাওয়াটা আমার মনে সন্দেহের সৃষ্টি করেছে। সন্দেহ?
কি সন্দেহ, কাকে সন্দেহ? তুই এভাবে চুপ করে থাকবি? বল আমাকে। আচ্ছা, তুই কি আমাকে বলতে ভয় পাচ্ছিস? আরে না বোকা, সেরকম কিছু না। তাহলে কি, বল আমাকে, কাকে সন্দেহ করছিস? বল আপু। বেগম খালা। এটা জাস্ট আমার সন্দেহ শরীফ। তবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে বেগম খালা পালকির মৃত্যুর ব্যাপারে অনেক কিছুই জানে। বেগম খালা পালকির মৃত্যুর ব্যাপারে অনেক কিছুই জানে। আমাদের বিষয়টা আরেকবার দেখা উচিত। আমার মনে হয় বিষয়টি আমাদের আরেকটু সিরিয়াসলি ভাবা উচিত। গত 2 বছরে এতটা খারাপ অবস্থা আমাদের কখনো পাইনি। একদিকে শেয়ারের দাম পড়ে যাচ্ছে, আরেকদিকে প্রোডাক্টের চাহিদা নেই বললেই চলে। গত 3 দিনে 3টা ক্লায়েন্ট না করে দিয়েছে। ওরা আরো ভালো কিছু চায়। মার্কেটে কম্পিটিশন করার মতো অনেকেই এসেছে। তারা যেসব ডিজাইনের গয়না বাজারে ছেড়েছে তা দেখে তো চোখে তাক লাগার মতন অবস্থা। কাস্টমারদের সেদিকেই বেশি ইন্টারেস্ট। আর আমাদের নতুন প্রোডাক্ট কোথায় কোথায় স্যার? আসলে পালকে ম্যাডাম না থাকায় ভালো ডিজাইনগুলো আসছে না। আগে ডিজাইনারদের উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। সোহেল সাহেব, আপনার কিছু বলার নেই? কোম্পানির এই অবস্থায় আপনার কোনো সে না থাকলে তো হবে না। সোহেল সাহেব, আপনাকে তো প্রপার গাইডটা দিতে হবে। আমরা এসব নিয়ে পরে কথা বলি। ভাইয়া আসলে ঠিক স্যার। ভাইয়া ভাইয়া সাইনটা এখনই করতে হবে। এটা কি কি এটা? আপনি একটার পর একটা ভুল করেই যাচ্ছেন। এভাবে আপনার ক্যাজুয়াল অ্যাপ্রোচ থাকলে তো চলবে না। যেখানে আপনার সবাইকে চালানোর কথা সেখানে আপনি নিজের কাজটাই ঠিক মতো করতে পারছেন না। সাদি স্যার থাকলে এরকম কখনোই হতো না। কি বলতে চান আপনি? আমি কি করেছি? স্যার আসবো? আসুন। স্যার কালকে তো মেলটা ফরওয়ার্ড করে দিয়েছিলাম, পেয়েছিলেন? আচ্ছা আচ্ছা, আপনি বসুন, আমি দেখছি। জি স্যার। আপনি আমাকে জানাননি কেন যে ডেডলাইন পার হয়ে গেছে? না না স্যার, ওটার যে ডেডলাইন ছিল তারও কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ক্যালেন্ডার ওখান থেকে আমাদের ফোন করে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। আমাকে ইনফর্ম করা হয়নি কেন? আপনাকে তো ইনফর্ম করেছি স্যার, গত পরশুদিন আপনাকে ইমেলে জানিয়ে দিয়েছি। আচ্ছা, দেখছি।
বাবার শরীরটা যে এতটা খারাপ করবো আমি ভাবতেও পারিনি চাচি। আগে জানলে বাবাকে নিচে নামতেই বলতাম না। নিচে নেমেই তো এতগুলো কথা বাবাকে শুনতে হলো। নিজেকে দোষ দিও না সামিয়া, আজকে না হয় কাল কথাগুলো তো শুনতেই হতো, তাই না? তখন ভাবিটাও যে কি সেই সাবার সাথে গেস্ট রুমেই পড়ে আছে। বাবা প্লিজ, তুমি ঠিক হয়ে যাও প্লিজ। ডাক্তার সাহেব কেমন দেখলেন? এখন পর্যন্ত তো না, পালস, ব্লাড প্রেশার সবকিছু নর্মাল, কিন্তু পালকির মৃত্যুর পর সম্ভবত ওনার ডিপ্রেশনটা বেড়েছে, সেটাকে কাটিয়ে উঠতে হবে। তা না হলে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এই মুহূর্তে কোনো টেনশনের মধ্যে নাকি ফেলা যাবে না, সবসময় হাসি খুশি রাখতে হবে, তাহলে আস্তে আস্তে এই সমস্যা কেটে যাবে। হাসি খুশি থাকবে বাবা? পালকির মৃত্যুর পর থেকে খাবারটাও ঠিক মতো মুখে তুলছে না। এর মাঝে বাবার পালকিকে নিয়ে দুশ্চিন্তা কিভাবে থামাবো? কিভাবে থামাবেন জানি না, তবে থামাতে হবে। একদম ঠিক বলেছেন ডক্টর, যে চলে গেছে তার কথা ভেবে নিজের জীবন বিপন্ন করা কোনো মানে হয় না। ওষুধগুলো লিখে দিলাম, ঠিক মতো খাওয়াবেন, সাথে ফুল বেড রেস্ট। আশা করি 2-1 দিনের মধ্যে রিকভার করা শুরু করবে। তোমার সাথে কথা বলার জন্য বলা যাবে তো? খুব ফ্রাস্ট্রেটেড লাগছে, সামনে অনেক কাজ, কিন্তু সব কাজ করতে অসহ্য লাগছে, মনটা বসছে না। মন তো এরকমই, মনকে মাথা দিয়ে বসে রাখতে হয়। মাথাটা ঠান্ডা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তোমার কথা শুনলে কি মনে হয় জানো? পৃথিবীটা অনেক সহজ। অনেক কঠিনও কিন্তু না। আসলে আমরা মানুষরাই সবকিছু অনেক কঠিন করে ফেলি। আচ্ছা যাই হোক, আপনার লাঞ্চ হয়েছে তো? হয়েছে। আপনি কখন আসবেন বাসায়? বলতে পারছি না, তবে তোমার সাথে কথা বলার পর মনে হচ্ছে এখনই বাসায় চলে যাই, গিয়ে তোমার সাথে চুটিয়ে গল্প করি। না না, কোনো দরকার নেই। আপনি সময় মতোই আসবেন, সাবধানে আসবেন। আমার জন্য এত চিন্তা তোমার? আমি রাখছি এখন। এতক্ষণ ধরে কার লগে কথা কইলি ফুলকি? শরীফ ভাই। শরীফ? শরীফ ফোন দিছিল তোরে? বাহ বাহ বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। চালায় যা ফুলকি, চালায় যা, কথা বন্ধ করিস না।
এইভাবে কথা বলতে বলতে দেখবি একদিন শরীফ ঠিক তোরে পছন্দ করে ফেলাইব। আমি তোরে শরীফের লগে বিয়া দিব রে ফুলকি, শরীফের লগে বিয়া দিব। আহা, আমার কত সাত কত স্বপ্ন ছিল তোরে আমি বিরাট বড় বাড়িতে বিয়া দিব। তুই রাজরানী হবি রে ফুলকি, রাজরানী হবি। আরে তোর গা ভর্তি সোনার গয়না থাকবে। আমার কপাল খুলে গেছে রে ফুলকি, আমার কপাল খুলে গেছে। আমা তুমি চুপ করো। শরীফ ভাই আমার বন্ধু ছাড়া আর কিচ্ছু না। আরে প্রথমে তো সবাই বন্ধুই থাকে, তারপর হয় প্রীতি, তারপর বিয়া। শরীফের লগে বিয়া দিব ফুলকি, শরীফের লগে বিয়া দিব। আম্মা তুমি আমারে কইছো এই কথা তুমি বাড়ির আর কাউরে কইবা না, তাইলে মাথার উপর এই ছাদটাও আর থাকবো না। যেমন বাপ তেমন মেয়ে, সারা জীবন খালি ছোট লোকে চিন্তা করে। আরে সে এখন আছে মাথার উপর ছাদে, আর আমি আছি এই পুরা বাড়ি দখলের চিন্তা নিয়ে। বাসায় একটা কল করা দরকার না? আব্বু আম্মু তো দুইজনই ক্ষেপে আছে। একটা ফোন করলে কি হয়? কিছু হবে না। হ্যালো আম্মু, কেমন আছো? তোমার কথা খুব মনে পড়ছে। কেন মিথ্যা কথা বলছিস সাবা? একে তো অন্যের বাড়িতে পড়ে আছিস, তার উপর আবার আম্মুকে মনে পড়ার নাটক করছিস না? চাচি, তুমি আম্মুকে ফোনটা দাও। তোর আম্মু তোর সাথে কথা বলবে না। কেন? কেন কথা বলবে না? আম্মুর আবার কি হয়েছে? তোর মতো মেয়েকে যে পেটে ধরেছে, তার আর অন্য কিছু হওয়ার বাকি আছে নাকি? এসব তুমি কি বলছো চাচি? কেন বুঝতে পারছিস না? এখন অবশ্য আমাদের কথা বুঝবিও না, এখন তো বুঝবি ওই বজ্জাত ফ্যামিলিটার কথা। চাচি, এসব নিয়ে তোমার সাথে আর একটা কথাও না। তুমি আম্মুকে ফোনটা দাও। তোর আম্মু এখন ফোন ধরার অবস্থায় নেই, সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। মানে? মানে বুঝিস না? তুই কি করছিস খুকি? যার একটা অবিবাহিত মেয়ে একটা বেহায়া চরিত্রহীন ছেলের বাড়িতে রাতের পর রাত কাটায়, তার মা সুস্থ থাকে কিভাবে? যে সোহেল তোকে বারবার অপমান করে দূরে সরিয়ে দিয়েছে, তুই আবার তার কাছে গিয়ে পড়ে আছিস? ভেবেছিস পালকি মরে গেছে বলে সোহেল তোকে বুকে টেনে নিবে? 2 দিন পরেই দেখবি সোহেল তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তখন তো সমাজে মুখ দেখাবে কি করে সাবা? আমার মুখ নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে চাচি। তুমি তোমার মুখের কথা চিন্তা করো। আমার মুখ কি জিনিস তুই তার প্রমাণ আজই পেয়ে যাবি, একেবারে হাতে নাতে। যত তাড়াতাড়ি পারো কাজটা শেষ করো, আরো অনেক কিছু বাকি আছে করার। তোমাকে না নিষেধ করেছি টাকার চিন্তা না করতে? তোমাকে তো বলেই দিয়েছি যত টাকা লাগে আমি দেব। হ্যাঁ, তুমি তোমার কাজটা ঠিক মতো করো, এ নিয়ে আর দ্বিতীয় কিছু ভাববে না।
কি এমন কাজ খালা যার জন্য তুমি এত তাড়াহুড়া করছো? খালা, প্রশ্নের উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ তুমি? আজ আমাকে জানতেই হবে কি এমন কাজ তুমি করতে চাচ্ছ যার জন্য তুমি এত টাকা খরচ করছো? সেটা এখনো তোমাকে বলার প্রয়োজন বোধ করছি না সামিয়া, তবে এটুকু জেনে রেখো আমি যা করছি ভালোর জন্যই করছি। কার ভালো খালা? জ্বালিয়ে পুড়িয়ে একটা জলজ্যান্ত মানুষকে মেরে ফেলাটা আজকাল বুঝি ভালো কাজ হয়ে গেছে? ভালো মন্দ বুঝতে তোমার আর একটু সময় লাগবে সামিয়া, ততদিন একটু ধৈর্য রাখো। বাবা, তুমি আবার নিচে নেমে আসতে গেলে কেন? আমি নিজেই তো দিয়ে আসতে পারতাম। তুমি না একটা কথাও যদি তুমি শোনো, ডাক্তার এত করে বলল, তারপরও তুমি নাও। আজকে যদি পালকি বেঁচে থাকতো তাহলে তোমাকে ইচ্ছা মতন কথা শোনাতো। কি হলো বাবা? কিরে ভাই, তোকে এমন দেখাচ্ছে কেন? যা ফ্রেশ হয়ে নে। সোহেল দাঁড়াও। আশরাফ, আসো আসো, বসো। আমার মেয়ে কোথায়? জি, কথা বুঝতে পারছো না? বাংলা ভাষাতেই তো বলছে, নাকি বউ মরার শোকে ভাষাটাই ভুলে গেছো? ভাইজান জানতে চাচ্ছেন সাবা কোথায়? সাবা, সাবা, সাবা। আব্বু, তোমরা চল। কোথায়? কোথায় আবার? বাড়িতে। আমি বলছিলাম কি, সাবা আর কয়টা দিন এখানে থেকে যাক। নাজিয়াও মনে করে এখন সাবার এই বাড়িতেই থাকা উচিত। কেন এ বাড়িতে থাকার দরকার কেন? আসলে এরকম একটা সময়ে নাজিয়া সাবাকে নিজের কাছেই রাখতে চায়। সাবা, উনি এসব কি বলছেন? এরকম সময় এর মানে কি? বুঝলেন না? মানে হচ্ছে বউ তো বাড়িতে নেই, এই সুযোগে এই চরিত্রহীন ছেলেটা সাবাকে ডেকে এনেছে। চুপ করো তুমি। আমার সোহেল সম্বন্ধে আর একটা বাজে কথা বলবে না। মাফ করবেন খালাম্মা, কথা বলার সুযোগটা আপনারাই করে দিয়েছেন। সাবা, এখনো সময় আছে, আসল ঘটনাটা আমাকে খুলে বল। আমি বলছি, আপনারা কিভাবে নেবেন জানি না, তবে কথাটা আমাকে বলতেই হবে। বিশ্বাস করেন, আমরাও জানতাম না। যখন জানলাম তখন কিছু করার ছিল না। কথা না পেঁচিয়ে আসল কথাটা বলুন। সাবা, সাবা, সাবা কি? সাবা প্রেগনেন্ট।
ঘটনা তাহলে ঘটিয়ে ফেলেছো ভাতিজি? এসব আমি কি শুনছি? সাবা, চুপ করে আছিস কেন? কথা বল। কে কে সাবা? বল কে? আপনি এখনো বুঝতে পারছেন না ভাইজান? আমার কাছে তো সব পানির মতো পরিষ্কার। এই লম্পট সোহেলে এসব ঘটিয়েছে। সাবা, বল বল, আমি ঠিক বলেছি কিনা? সোহেল করেনি এই কাজ? আমাকে আগে বললেই পারতি, তাহলে তোকে দেখতে এই বাড়ি পর্যন্ত আমাকে আসতে হতো। আমি ভেবে নিতাম আমার মেয়ে মরে গেছে। আবু, ওখানে দাঁড়া, আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না। সোহেল, ওরা যা বলছে সেটা কি সত্যি? ও তাহলে এই ব্যাপার, আর এই জন্যই আমার পালকি মা বাড়ি থেকে। বাবা, বাবা বিশ্বাস করো, আসলে একদম চুপ। তোর মুখ থেকে আমার বাবা ডাক্তার শুনতে লজ্জা লাগছে, ঘেন্না লাগছে আমার। বিশ্বাসের কথা বলছিস তুই? আরে আরে, এর চেয়ে সত্যকে বিশ্বাস করা অনেক ভালো, অনেক ভালো। অন্তত অন্তত তোর দেয়া কষ্টের চেয়েও তো কম কষ্ট পেতাম। আপনাদের আর কি কষ্ট সাদি ভাই? লজ্জা, অপমান, অসম্মান সব তো আমার মেয়েকে পেতে হবে। সারাটা জীবন এই কলঙ্ক বুকে বয়ে বেড়াতে হবে। আঙ্কেল, এটা নিয়ে এমন কোনো প্রমাণ নেই যে। তুমি আবারও প্রমাণের কথা বলছো? আবারও ছবিগুলো দেখানোর পরেও? সাবা, ওই ছবিগুলো কখনো প্রমাণ হতে পারে না। এই ধরনের ছবি কোনো কিছু মিন করে না সাবা। সোহেল, কি প্রমাণ করতে চাও তুমি? আমার মেয়ের জন্য তুমি তাই না? তাহলে আমার মেয়ে কেন তোমার বাড়িতে? তাহলে কেন তোমার মা সাবাকে নিজের কাছে রাখতে চাইছেন? আমার মেয়ে তোমার কি ক্ষতি করেছিল সোহেল? শুধু মন থেকে ভালোবেসেছে, সংসারটা করতে চেয়েছে, তার এই প্রতিদান তুমি দিলে। আসলে দোষ তো ওর না, দোষ হচ্ছে ওর বংশের। ছোট বংশে জন্ম বলেই ওর সব কাজ ছোট লোকদের মতো। প্লিজ, আপনি আমাকে যত খুশি বাজে কথা বলুন, কিন্তু খবরদার আমার ফ্যামিলি নিয়ে একটা বাজে কথা বলবেন না। আর কি করবে তুমি? আর কি ক্ষতি করবে? আমার একমাত্র মেয়ের জীবনটা নষ্ট করার পর আর কি করার বাকি আছে তোমার? এখন যা করার আমি করব। পুরো রহমান পরিবারকে আমি পথে নামাবো, বাপ ছেলেকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। বারবার ভাইয়ার ভাবি জীবনে এসে ওদের জীবনটা পিছিয়ে দিচ্ছে। ভাইয়া
অনেকবার অনেকভাবে সাবা আপুকে বোঝানোর চেষ্টা করেছে, অপমান করে তাড়িয়ে দিতে চেয়েছে, কিন্তু সাবা আপু বারবার এই বাড়িতে ফিরে এসেছে। কেন এসেছে? আমার তো মনে হয় প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা পুরোটাই একটা চুপ কর শরীফ, চুপ কর। আগে নিজেদের ভুলটা স্বীকার করতে শেখ, তারপর অন্যের দিকে আঙুল তুলিস। কিন্তু বাবা সত্যিটা কি হলো, থামলে কেন? তোমার লম্পট ভাইকে বাঁচাও। তাই তো করবে। তোমার সাথে তো এমনটাই ঘটেছিল নাকি? একটা বদমাস ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, মনে নেই? তা মনে থাকবে কেন? ভুলে যাও। তোমাদের মা বাবা যেমন তোমাদেরকে মানুষ করার কথা ভুলে গেছে, তোমরাও সেভাবেই ভুলে যাও। আমার মনে হয় কথা না বাড়িয়ে আমরা একটা সমাধানে আসি, তাতে দুই পরিবারেরই ভালো। এখন আপনাদের সাথে ভালো কিছু করার দিন শেষ। আমার অন্য চেহারা দেখানোর সময় হয়েছে। হাত কড়া পড়ার জন্য সবাই রেডি। Come on. বাবা কি হচ্ছে তোমার? বাবা চোখ খুলো। পানি দাও বাবা। কাজের সময় কাউকে ফোনে পাওয়া যায় না। সে কখন থেকে ফোন করে যাচ্ছে, ফোনটা র্যান্ডমলি সুইচ অফ আসছে। আপু, তোর ফোন অফ কেন শরীফ? সে কখন থেকে ফোন করে যাচ্ছে আমি। চার্জ ছিল না। এনিওয়ে, বাবার কি অবস্থা? চিন্তা কিছু নেই, এখন কন্ডিশন অনেকটা ভালো। ডাক্তার 24 ঘন্টা অবজারভেশনে রেখেছেন, তারপর ডিসিশন জানাবে। প্রথমে পালকির এই অবস্থা, তারপর বাবা। এই বাড়িটাতে কি হচ্ছে বলতো? এর সবই কিছুই হতো না যদি না ওই সাবা আপু এসব গেম খেলত, ভাইয়ার নামে এত বড় একটা অপবাদ দিত। মেয়েটা এত বড় একটা লায়ার, বলে কি না ভাইয়ার সন্তানের মা হতে যাচ্ছে। কিন্তু কোনো মায়া নিজের নামে এত বড় মিথ্যা কথা কইতে পারে? সে কি নিজের মান সম্মানের কথা একবারও ভাবে না? ফুলকি, তুমি কিচ্ছু জানো না। ও পারে না এমন কোনো কাজ নেই। ও নিজের স্বার্থের জন্য মানুষও খুন করতে পারে। তাইলে উনি যে দুলাভাইরে ফাঁসাইতেছে আমরা সবাই বইলা দেই? বলতেই পারি, কিন্তু আমাদের কথা কে বিশ্বাস করবে? সাপোজ যদি সাবার প্রেগন্যান্সির রিপোর্টটা আমরা ভুলও প্রমাণ করি, তাহলেও দেখা যাবে ওর নতুন কোনো ছলচাতুরি শুরু করেছে। তাই বলে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? ভাইয়ার জীবনটা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমাদের এখনই ভাইয়ার জন্য কিছু করা উচিত। করতে তো হবেই, আদারওয়াইজ পালকির মতো ভাইকেও আমাদের হারাতে হবে। কিন্তু আমরা যাই করি না কেন খুব সাবধানে করতে হবে, যাতে কোনো কাকপক্ষীও টের না পায়।
মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়ে পাগল করলো দেশ কারুল। এটা শরীফ বাবাজের ঘর না? ভেতরে যাই একবার দেখে আসবো ঘরে কি কি জিনিস আছে। না না, এইটা মনে হয় ঠিক হইব না। দেখি না কি আছে, কি আর হইব। আপনি এসে গেছেন রানীমাতা। বিশ্বাস করেন আমি কিছু নিতে আসি নাই, আমি কিছু নেই নাই, আমি শুধু দেখতেছিলাম। আপনি শুধু দেখবেন কেন? আপনার যা যা পছন্দ আপনি শুধু হুকুম করবেন, আমি নিজে আপনার ঘরে দিয়ে আসবো রানীমাতা। আপনি আমার আপনি আপনি কইতেছেন কেন? আপনি আমাদের রানীর মা, আপনাকে আপনি বলবো না তো কাকে বলবো? আপনি এখানে বসুন। আপনি আমার এখানে বসাইতেছেন কেন? আপনাকে এখানে বসিয়েছি কারণ আপনি বসে বসে এই ফলগুলো খাবেন। ফলগুলো খেয়ে নিন রানীমাতা। এত তাড়াহুড়োর কিছু নেই রানীমাতা, এই সবই আপনার। সবই আমার? আশা করি রানীমাতার এখানে কোনো সমস্যা হচ্ছে না। কোনো সমস্যা হচ্ছে না। এত ফল খাবেন না রানীমাতা? বেত্তমিজ, কিভাবে রানীমাতার সাথে কথা বলতে হয় শেখনি? তুমি ওনাকে খেতে নিষেধ করার কে? রানীমাতার জন্য আজকে শাহী খাবারের ইন্তজাম করা হয়েছে। এত ফল খেলে ওসব কি করে খাবেন রানীমাতা?
খাওন নিয়ে স্বপ্ন তোমরা ডর দাও। একটু বয়স হয়েছে এটা ঠিক, তাই খাওয়ান লইয়া স্বপ্ন বেগমরা কেউ কোনদিন বদনাম করতে পারে না। এসব নিয়ে তোমাকে ভাবতে হইব না। তোমরা খালি সময় মতো খাদ্য খাওয়ান আমার সামনে হাজির করবা, ব্যাস। জি রানীমাতা, আপনি যেমন চান। নার্গিস খাতুন, আমার সাথে চলো। রানীমাতা, শাহী খাবার চলে এসেছে। আম্মা, ফুলকি তুই রানী হইলি কি কইরা কত? দেখ আমি আবার নাকি রানী মাতা। সবাই কেমন আমাকে দেখা মাথা নিচু করে সালাম দিতেছে। দেখ কি রে, কথা বস না কেন? আম্মা তুমি থামবা? সবে তোমার কথা শুনলে কি ভাববো কও তো? কইব রানীর মা তো ব্যাকটাল ব্যাকটাল কথা কয় কেন? তুমি জানো না রাজা শরীফ কুমারের সাথে আমার বিয়া হইছে। এই দেখো তোমার জামাই তোমার জন্য কত উপহার পাঠাইছে, নাও ধরো। হ্যাঁ মুদি না, এই সব কিছু আমার? হ্যাঁ? সব আমার, সব আমার, সব আমার, আমার সব দেব না, কাউরে কিছু দেব না, আমি দেব না, সব আমার দেব না, খবরদার, সব আমার দেব না। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আমি এখানে কেন? আমার শাড়ি কই? আমার গয়না? ফুলকি কই? ফুলকি, ফুলকি কই? সাদি ভাইয়ের শরীরটা খারাপ হয়, সবাই ওনাকে নিয়ে ব্যস্ত। ফুলকিও ওখানেই আছে। তাই বলছিলাম আজকে সকালের নাস্তাটা আপনিই বানান। কি? আমি নাস্তা বানাবো? আমি?
আমি তো রানী মাতা। রানী মাতা মানে কি হলো? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর ঠিক আছে। আপনি চান, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করতেছি। স্বপ্নে দেখি রাজরানী, চোখ খুললেই চাকরানী। ওরা কপাল আমার। ভালো না লাগলেও খেতে হবে। এইভাবে না খেয়ে থাকলে তুমি তো আরো অসুস্থ হয়ে পড়বে, তখন কিন্তু আমি দেখতে পারবো না। বাবা, এখন তোমার শরীর কেমন? আচ্ছা, ওর উপর রাগ করে কি হবে? একটা ভুল না হয়ে গেছে। ভুল? তুমি এটাকে এখনো ভুল বলছো? শোনো না, যে আমি ওর ব্যাপারে আর একটা কথা শুনতে চাই না, একটাও না। ও এখানে কেন এসেছে? অফিসে যায়নি কেন? বাবা, আমি আজ অফিসে যাব না। কেন অফিসে যাবি না কেন? আর কি কাজ তোমার আছে? আর তুমি একটু থামবে? ওকে একটু বোঝার চেষ্টা করো। তুমি তো জানোই পালকি চলে যাওয়ার পর থেকে ওর মন মেজাজ ঠিক নেই। এসব ভণ্ডামি ওকে বন্ধ করতে বলো। ওকে আমি ভালো করে চিনেছি। পালকি চলে যাওয়ায় ওর অনেক সুবিধে হয়েছে। আমি বেঁচে থাকতে এসব আর কখনোই সহ্য করব না। ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। আমি ওর মুখ আর দেখতে চাই না, মুখটাও দেখতে চাই না। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? একটু শান্ত হও। আমি আর কোনোদিন শান্ত হতে পারবো না নাজিয়া। আমার জীবন থেকে পালকি চলে যাওয়ার সাথে সাথে সব শান্তি কেড়ে নিয়ে গেছে। আমি আর শান্ত হতে পারবো না। এই অবস্থা আর যাই হোক, বিজনেস চালানো সম্ভব। অফিসের সবার কাছে আমার জবাবদিহি করতে হচ্ছে। কেন? তোকে কেন জবাবদিহি করতে হবে? কে জবাবদিহি করবে? পালকি ভাবি নেই, ড্যাডের এই অবস্থা। আর ভাইয়া তো, ভাই কি অফিস করে না? ওর অফিস করা না করা কি কথা। আজকেও একটা জরুরি ফাইল সাইন না করে ড্যাডকে দেখতে চলে গেল। আমি ফোন করে কথা বলতে চাইলাম, বললো তার নাকি কথা বলার মুডই নেই। এই অবস্থায় সবচেয়ে বেশি যে দায়িত্ব গ্রহণ করতে পারতো সে হচ্ছে পালকি ভাবি। পালকি ভাবি সবার দায়িত্ব একলাই সামলে নিতে পারতো, কিন্তু পালকি ভাবি চলে যাওয়ার পর থেকে একটার পর একটা আমরা ক্লায়েন্ট হারাচ্ছি। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমি আর ভাবতে পারছি না। শরীফ, এত অস্থির হলে চলবে না। ভাই ঠিক না হয়ে ওঠা পর্যন্ত সবকিছু তোমাকেই সামলাতে হবে। আসলে পালকির চিন্তাটা ওকে কুরে কুরে খাচ্ছে। শুধুই কি ভাবির চিন্তা? ওই সাবা আপু কি কম টেনশন দিচ্ছে ভাইয়াকে? শোন আপু, তুই আমি বেগম খালাকে নিয়ে যত কথাই বলি না কেন, আমার ধারণা
এর সব কিছুর পেছনে নাটের গুরু হচ্ছে ওই সাবা। ও বড় রকমের একটা গেম খেলতে চাইছে। গেম আমরাও খেলতে জানি শরীফ, আমার শুধু হাতে একটা প্রমাণ চাই। ঘরে বসে থাকলে প্রমাণ কোনোদিনই পাওয়া যাবে না। প্রমাণ করতে হলে আমাদের ঘরের বাইরে যেতে হবে। বাইরে? কোথায়? পালকিটা না একটা জিনিস যে কোথায় রাখে কিচ্ছু খুঁজে পাই না। এই পালকি, পালকি, পালকি। কি হয়েছে? চাচি দেখো পালকির কাণ্ড, একটা জিনিস সে জায়গা মতো রাখে না। আমার ব্ল্যাক টাইটা আমি খুঁজে পাচ্ছি না। এই পালকিটা না এটা খুঁজছিলি তুই? তুইও না সোহেল, এই সামান্য একটা জিনিসের জন্য বাড়ি মাথায় করলি? বাকিরা সবে কোথায়? আম্মু? আপনার আম্মুর শরীরটা বেশি ভালো না, উনি ওনার ঘরে রেস্ট নিচ্ছেন। সামি আপু আপনার আব্বুকে দেখতে হসপিটালে গেছে, আর দুলাভাই এখন আসেনি। ভাইয়া আসেনি? কোথায় ও? ওই তো ভাইয়া চলে এসেছে। বস। কি শরীর বাবাদের একটা ডিম দে, দে না। না না আমার লাগবে না, ভাইয়াকে দাও। জামাই বাবাজি তো খাই বই, তুমি বাবাজি খাও। তুমি কত কাম করো, তোমার এখন খাওয়ানোর দরকার আছে। ফুলকি দে না, উঠে দে। আম্মা, উনি যখন খেতে চাইছে না, ওনাকে জোর করার কি আছে? দরকার আছে কি নাই সেটা আমি বুঝবো। তোরা দিতে গেছি, তুই দে। পানি। হ্যালো। হ্যাঁ সোহেল, আঙ্কেল কেমন আছে? ভালো। যাক ভালো, গুড নিউজ। সোহেল, আমি না তোমাকে ভীষণ মিস করছি। তুমি করছো না? সাবা,
কোনো কাজের কথা থাকলে তুমি আমাকে বলতে পারো। তোমার এসব ফালতু আলাপ শোনার ইচ্ছে এবং সময় কোনোটাই আমার নেই। আমাকে অফিসে যেতে হবে। সোহেল, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি জানো না এই অবস্থায় সবসময় হ্যাপি থাকতে হয়? তাই তো আমি তোমাকে কল করেছি। আর তুমি সাবা প্লিজ, কেন বুঝতে পারছো না যে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাচ্ছি না? এটা তোমার বোঝা উচিত। হ্যাঁ, বুঝতে পারছি না, কারণ আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আর এটা কোনো ছেলে খেলার বিষয় না। তাই তোমার উচিত আমার সাথে ভালো করে কথা বলা। দেখো সাবা, আমি তোমার সঙ্গে কোনো খেলাই খেলতে চাই না, বিন্দুমাত্র ইচ্ছে নেই। সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি অ্যাগেইন। খেলা কিভাবে খেলতে হয় সেটা আমি ভালো করেই জানি সোহেল। এই খেলার রেফারিকে ডাকার সময় হয়ে গেছে। হ্যালো মিস্টার আছে। না না, আপনি একদম টেনশন করবেন না। এবার আপনার অর্ডারটা আমরা টাইমলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। কি বললেন আপনি? না না, আপনি অর্ডার ক্যান্সেল করবেন কেন? এতদিনের ভালো রিলেশনটা। এক্সকিউজ মি মিস্টার আসিফ, একটু হোল্ড করবেন প্লিজ। হ্যাঁ, হ্যালো হ্যালো মিস্টার জাভেদ, জি বলুন। হ্যাঁ, এই ডিজাইন আপনারা অ্যাপ্রুভ করবেন না কেন? পালকি রহমানের ডিজাইন ছাড়া? না না মিস্টার জাভেদ, আপনি আমার কথাটা শুনুন, আমাদেরকে একটু ট্রাই করতে দিন। জাভেদ সাহেব আমার, হ্যালো, হ্যাঁ মিস্টার আসিফ, হ্যাঁ। না না, পালকি কিভাবে ডিজাইন করবে? ও তো, হ্যালো 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 মিস্টার আসিফ, হ্যালো। ভাইয়া, কালকে এই ফাইলটা দেখিস না। কি কি এসব? প্রত্যেকটা লাইন ইনকমপ্লিট। এগুলো কে ফিল আপ করবে? আমি। দেখি। সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। তোর কাছ থেকে এই ধরনের ছেলে মানুষই আমি আশা করি না শরীফ। যা যা, এগুলো ঠিক করে নিয়ে আয়। শরীফ, আজকাল তোর উপরে খুব প্রেশার দিয়ে দিচ্ছি, তাই না? প্রেশার না ভাইয়া, তবে আমাদের কোম্পানি একটা বড় বিপদের দিকে এগোচ্ছে। মার্কেটে এটা ছড়িয়ে গেছে যে আমরা ক্লায়েন্ট হারাচ্ছি, তার মধ্যে আবার সাবা আপন। সে না থাকায় ডিজাইনগুলো প্রিভিউ ছাড়াই ছাড়তে হচ্ছে। ওয়ার্কশপের গত মাসে বেতনও দিতে পারি, কারণ অফিস ফান্ডে যথেষ্ট পরিমাণ টাকা ঢোকেনি। তুই এত কিছু কিভাবে সামলাবি?
ভাইয়া তুই একটা ব্রেক নিয়ে তারপর ফিরে আয়, দেখবি আবার ফ্রেশ মাইন্ডে সব শুরু করতে পারবি। আব্বু, আব্বু আমার কথা শোনো আব্বু। হাতটা ছাড়ো সাবা। আব্বু প্লিজ একটাবার আমার কথা শোনো প্লিজ। আমি কারো আব্বু নই, আগে ছিলাম, এখন আর কারো আব্বু নই। আমার একটা মেয়ে ছিল, সে এখন মৃত, সে মরে গেছে। আমার কোনো সন্তান নেই, কোনো সন্তান নেই। আব্বু তুমি আমাকে কথা দিয়েছিলে, যে আমার সকল স্বপ্ন তুমি পূরণ করবে, যত বিপদই আসুক তুমি আমার পাশে থাকবে। কথা দাওনি? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু সেটা পরিবারের মান সম্মানের বিনিময়ে নয়। আব্বু বিশ্বাস করো আমি এমন কোনো কাজ করি না যাতে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হয়। বাহ, খুব ভালো বলেছ। কথাটা এত সহজে তোমার মুখ থেকে বেরোলো। হ্যাঁ, সেদিন সোহেলের পাশে যা কিছু ঘটেছে, এরপরে তুমি বলছো এরকম কথা বলতে পারছো? হ্যাঁ বলছি। ওয়ান্ডারফুল, মাত্র দুদিন ওই বাড়িতে থেকে তোমার মান সম্মান এসব বোধ তুমি হারিয়ে ফেলেছো। এত উন্নতি হয়েছে তোমার। আমার কোনো বোধ হারায়নি আপু, তুমি বিশ্বাস করো, একটা বার আমাকে বিশ্বাস করো, এমন কোনো ঘটনা ঘটেনি যাতে তোমাদের সম্মান নষ্ট হবে। সম্মান তোর মুখের কথা নয়, চলে গেলে ফিরে আসবে। অনেক কষ্টে সততা দিয়ে সম্মান অর্জন করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়। শুধু তুই আমার সেই সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। এখন চেষ্টা করলেও আর সে সম্মান কোনো দিন ফিরে আসবে না। আপু তো কিছুই শুনতে চাচ্ছে না, কিছুই বুঝতে চাচ্ছে না, কি করেছে তাকে বুঝাবো? আর ওইদিকেও তো একই অবস্থা। যতই আমি সোহেলের কাছে যেতে চাচ্ছি ততই সোহেল আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। না, আমার নাজিয়া আন্টিকে একটা কল করা দরকার, তার সাথে আমার এখনই কথা বলতে হবে। হ্যালো বেগম আন্টি, আপনাদের সব চিন্তা দূর হয়ে গেল? একটা বারের জন্য তো সেদিন আমাকে আটকালেন না, বলেন না যে আমি আপনাদের বাড়ির মেয়ে, এখানে থেকে যাই। না, একটা কথাও বলেননি। আর বললে আমি এভাবে চলে আসতাম না। এখন যদি সব সত্য বের হয়ে যায় তাহলে বুঝতে পারছেন কি হবে? এখন যা হবে তোমার ভালোর জন্যই হবে সাবা। একটু সময় দাও, দেখবে সব সমস্যা কেটে যাচ্ছে। সময়ের উপর ছেড়ে দাও। আম্মা তুমি সব কি করতেছো? পরে শুনিস।
বাপরে বাপ, ফুলকি তোরা তো কি সুন্দর লাগতেছে না। নে এইটা পইরা নে। আমি এই জামা কেন পরবো? আমি কইতাছি তাই পরবি। না না, আমি এটা পরবো না। তা পরবি কেন? যেই কাম করলে আমি একটু শান্তিতে থাকি, একটু সুখে থাকি, সেই কাম তো তুই করবি না। এক্ষুনি এই জামা পরবি। এই জামা পইরা সাইজা গুজা শরীফ বাবাদের সামনে গিয়ে দাঁড়াবি। তুই পাগল হয়েছ আম্মা? হ্যাঁ, পাগল হয়েছি আমি, পাগল হয়েছি আমি। আর আমার এই পাগলামি যতদিন শরীফ বাবাদের লগে তোর বিয়া না দিতে পারো ততদিন থাকবে। তুইও তো মনে মনে এইটাই চাস, কি চাস না? তাই তো সারাদিন তার লগে গুজর গুজর ফুসুর ফুসুর করতে থাকিস। আমি এসব করি না আম্মা। উনি শুধুমাত্র আমার ভালো একজন বন্ধু, এজন্য ওনার সাথে কথা বলি। আমি তো তোরে তার লগে কথা বলতে না করি নাই, কো না বেশি বেশি কইরা কথা কর। শোন, তুই যেন তার লগে থাইকা সারাদিন ভালো কইরা সুন্দর কইরা মনের কথা কইতে পারোস, এর লাগাই তো শরীফ বাবাদের লগে তোর বিয়া দিতে চাই। কিন্তু আমি তো ওনারে বিয়া করতে চাই না। কেন? আমি তারই বিয়া করবো যে আমারে ভালোবাসবো, আমারে বুঝবো। সাইজা গুইজা আমি কারো মন ভুলাতে পারুম না আম্মা। তো শরীফ বাবাদের লগে তোর বিয়া দিতে চাই। ফুলকি, কি ব্যাপার? তোমাকে এমন লাগছে কেন? না, কিছু না। তোমার এই বন্ধুটাকে কি আর বিশ্বাস করা যাচ্ছে না? না না, তেমন কিছু না। আসলে আমার আম্মা কয়েকদিন ধরে আমার সাথে কেমন যেন করছে। আমি যা না সেভাবে আপনাদের সামনে আমাকে দেখানোর চেষ্টা করছে। ফুলকি, উনি তো তোমার মা, নিশ্চয়ই তোমার ভালো চান। এটা খারাপ ভালোর বিষয় না। আমাকে কেউ পছন্দ করবে সেজন্য আমাকে কেন আলাদা করে সেজে গুজে বসতে হবে বলতে পারেন? আমার যে পরিচয় আছে সেটা কি যথেষ্ট না? একদম ঠিক। তাহলে কেউ যদি আমাকে পছন্দ করে সে তো আমার পরিচয়টাকেই পছন্দ করবে। আমার মধ্যে যদি কোনো গুণ থেকে থাকে সে তো সেটাকেই ভালোবাসবে। রূপের চেয়ে সে তোমার মনটাকেই বেশি গুরুত্ব দেবে। একদম ঠিক। আমি কেন শুধু শুধু কাক হয়ে ময়ূরের পেখম লাগাবো? তুমি কাক, কিন্তু কথা তো বলছো একদম কোকিলের মতো। তুমি যে এত সুন্দর করে কথা বলতে পারো আমি জানতামই না। আচ্ছা ফুলকি, তুমি যা বলছো তা একদম ঠিক, কিন্তু আন্টি তো এতদিন গ্রামে ছিলেন। তিনি হয়তো চান শহরের মতো করে তোমাকে সাজাতে। এটা নিয়ে তুমি একদম মন খারাপ করো না। সময় নিয়ে তাকে বুঝিয়ে বললেই হবে।
কোনো লাভ হবে না। আম্মা বুঝবে না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় সময় নিয়ে একদিন আন্টিকে সব বুঝিয়ে দেবো। এবার একটু হাসো তো। কি হলো, হাসো। নাজিয়া, কে নিয়ে এত ভাবছো? আমার ভাবনার কি আর শেষ আছে বেগম? সাবার প্রেগন্যান্সির মিথ্যাটা বেশি দিন চাপা দিয়ে রাখা যাবে না। যত দিন যাবে সবার সন্দেহ ততই বাড়বে। সন্দেহ বাড়ার আগে সোহেলের সাথে সাবার বিয়ে পাকা করতে হবে। পাকা তো আমি করতেই চাচ্ছি, কিন্তু তার জন্য তো সোহেলকে রাজি করাতে হবে। সোহেলের সাথে তো কথাই বলা যাচ্ছে না। বলতে হবে নাজিয়া, বলতে হবে, রাজি করাতেই হবে। শুধু সোহেলকে রাজি করালে হবে না, সোহেলের বাবাকেও রাজি হতে হবে। তুমি সাবার বাবা মার সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নাও, না হলে কিন্তু নাজিয়া অনেক দেরি হয়ে যাবে। ঠিক বলেছ। কে কে ওখানে? আমি বেন সাহেবা, আমি। তুমি তুমি এখানে কি করছো?
কিছু না, আমি আমার মাইয়া পা না না ফুলকিরে খুঁজতে আসছিলাম। ফুলকিরে কোথাও পাইতেছি না এই ঘরে। তোমার মেয়ে বাড়ির এত জায়গা থাকতে এখানে আসবে কেন? আমার ঘরে আসবে কেন? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, এই ঘরে আসতে যাবে কেন? আপনি ঠিকই কইছেন, এই ভুল হয়ে গেছে, আমি বুঝবার পারি না। তা বুঝবে কেন? যদি বুঝতে তাহলে এখানে এসে উঠতে না। আর কেমন মেয়ে তোমার? যেখানে যাই তোমাকে বলে যায় না? স্বপ্না, এই বাড়িতে থাকছো ভালো কথা, কিন্তু যখন তখন এখানে সেখানে উকি ঝুঁকি মারবে না। তাতে তোমার মেয়ে দুজনেরই ভালো। এমনিতে নিজের চিন্তায় বাঁচি না, তার উপর সব পর গাছের চিন্তা। এত টেনশন করো না তো, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে একটু মেসেজ করে দিচ্ছি। আর কতদিন বাবা, আর কতদিন পালকির কথা চিন্তা করে এরকম মন খারাপ করে বসে থাকবি? যে চলে গেছে তার কথা না ভেবে যে আসছে তার কথা ভাব। সাবার গর্ভে এ বাড়ির বংশধর একটু একটু করে বড় হচ্ছে, তার কথা একটু ভাববি না? হাজার হলেও তুই সেই সন্তানের বাবা, আর তার সব দায়িত্ব এখন তোর। কেন ভাইয়া কেন এই দায়িত্ব নিতে যাবে? আর তুমি এত কনফিডেন্টলি কিভাবে বলছো যে সাবাপুর গর্ভে এই বংশেরই সন্তান? কি প্রমাণ আছে তোমার কাছে যে ভাইয়া ওই সন্তানের বাবা? আর যদি প্রমাণ থেকেই থাকে তাহলে প্লিজ আমাদেরকে জানাও। তোমার কেন একবারের জন্য মনে হচ্ছে না ওই সন্তানের বাবা ভাইয়া না হয়ে অন্য কেউ হতে পারে? এই চটটা সাবাকে অপমান করার জন্য দিইনি, এই চটটা সমস্ত নারী জাতিকে অসম্মান করার জন্য দিচ্ছি। তোর এত বড় সাহস হয়ে গেছে, তুই সাবার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস, তুই সাবাকে অপমান করছিস। আর কেউ না জানুক, আমি জানি সাবা শুধুমাত্র সোহেলকেই ভালোবাসে। ভাইয়া পালকি ভাবিকে ছাড়া আর কাউকে ভালোবাসেনি। একজন মা হিসেবে তুমি সেটা জানো, বোঝো? কেন বুঝবে? তুমি তো ভাইয়ার আপন কেউ না। সাবাপুই তোমার কাছে সরে। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। পরীক্ষা তো তুমি আমাদের নিচ্ছ আম্মু, আর সেটা নিয়েই চলেছ। এই বাড়ির প্রত্যেকটা মানুষের আপত্তি থাকা সত্ত্বেও তুমি বারবার চাইছো সাবাপু এই পরিবারের বউ হয়ে আসো। তুমি এখন সেই সুযোগটা পেয়েছো, তা না হলে পালকি ভাবের মৃত্যুর সাথে সাথেই তুমি এমন একটা সিদ্ধান্ত নিতে পারতে। সিদ্ধান্তটা শুধুমাত্র
সবার কথা চিন্তা করে নিইনি। এই সিদ্ধান্তটা এই পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য নিতে হচ্ছে। কিন্তু তোদের কথা শুনে তো মনেই হচ্ছে না যে তোদের মান সম্মান নিয়ে কোনো মাথা ব্যথা আছে। তা না হলে মা হয়ে তোর কাছ থেকে আমাকে এইসব কথা শুনতে হলো। মা, শরীফ যা বলছে। শরীফ কি বলছে না বলছে আমি খুব ভালো মতো বুঝতে পারছি, কিন্তু একটা মায়ের কাছে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে যে তার বড় ছেলে একটা মেয়ের সাথে এরকম সম্পর্ক করে তার দায় এড়াতে চাচ্ছে, আর তার ছোট ছেলে সেই মেয়েটাকে সন্দেহ করছে। এদিকে তোর বাবা হাসপাতালে বিছানায় পড়ে কাঁদছে। তার কথা কি ভুলে গেছিস? এইসব কথা শুনে তার মনের অবস্থা কি হবে সেটা কি একবারও ভেবেছিস? এবারে কোনো রকম ওটা সামলে নিয়েছে, কিন্তু যখন এই বাড়ির এমন ঘটনা শুনবে তখন তো তাকে আর বাঁচানো যাবে না। আর এসব খবর বেশি দিন চাপা থাকে না। তাড়াতাড়ি বিয়েটা কইরা ফেলাও গো জামাই বাবাজি। তোমার একটা বিহিত না হইলে তো তোমার ছোট ভাইটারও কোনো গতি হইবে না, আর তার গতি না হইলে আমার ফুলকিরও তো ওর ভবিষ্যৎ এখন আমাদেরকে ভাবতে হবে। যে ভুলও করেছে তার মাসুল ওকে এভাবেই দিতে হবে।